This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজ আমি মহাভারতের চরিত্র নিয়ে এবং তাদের সপ্তরথীর যে চক্রব্যূহ হয়েছিল সেই গল্পটা আপনাদেরকে শোনাবো আজকের রাজনীতির পটভূমিকায়। মহাভারত আপনারা প্রত্যেকেই পড়েছেন এবং না পড়াটা, আমি যে খুব একটা ঈশ্বর বিশ্বাসী এমন নয়, ধর্মে আমার তো গতিই নেই, কিন্তু মহাভারতের মতন এপিক আমি খুব কম পেয়েছি। এই চরিত্রগুলো পরবর্তী অধ্যায়ে বারবার করে নানান রূপে আমাদের বাস্তব জীবনে এসছে, সুতরাং তাকে অগ্রাহ্য করা যায় না। আমি গত রাতে প্রসূন বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাংসদ এবং ভারতের অধিনায়ক ছিলেন ফুটবলের, মোহনবাগানের শিল্পী খেলোয়াড়, বাপায়ের জাদুকর প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউটা দেখছিলেন, প্রবীর বিশ্বাস নিচ্ছিলেন এনকে ডিজিটালের প্রত্যেককে আমার শুভেচ্ছা, নমস্কার, আদাব জানাচ্ছি। এবং সেখানে প্রসূনদা কয়েকটা কথা বললেন, যদিও রাষ্ট্রপতি, বর্তমান অবস্থা, সিপিএম এবং ভূমিকা সবটাই আরজিকর কেন্দ্রিক, সিপিএম এবং বিজেপির ভূমিকা ইত্যাদি ইত্যাদি। আমি ভয়ঙ্কর রকম আপ্লুত হলাম। প্রসূনদার সঙ্গে আমার অনেকক্ষণ গল্প হচ্ছিল সেদিনকে, যে আমাদের মিটিং ছিল নভোটেলে, সেখানে বসে। তার পরেক্ষণেই প্রবীরবাবু খুব কাজের কাজটি করেছেন প্রসূনদাকে দিয়ে, প্রসূনদার ইন্টারভিউটা নিয়ে আমি খুব আপ্লুত। এবং সর্বশেষ প্রবীর বিশ্বাসের যে অনুষ্ঠানটি গেছে সেটাও কানেক্টিং, কিন্তু আমি আজ যে অনুষ্ঠানটি করছি তার নাম হচ্ছে সপ্ত কৌরব, মানে সপ্তরথীর জায়গায় সপ্ত কৌরব ও মমতা। এখন প্রশ্ন থাকতে পারে, মমতা কি অভিমন্যু, নাকি মমতা অর্জুন? এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে। খুব পার্ট করে মহাভারতের গল্প এবং বর্তমান অবস্থান আপনাদেরকে জানাচ্ছি। ফের একবার আপনাদের আদাব নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এপিসোড, এবং তার নাম সপ্ত কৌরব ও মমতা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন, আমি যখন অনুষ্ঠান করছি ঠিক সেই সময়টাই কয়েক ঘন্টা আগে আমার সঙ্গে মেডিকেল কলেজের এক চিকিৎসকের দেখা হয়েছিল কোনো একটি অনুষ্ঠানে, সেটা আমি বলতে চাই না কোথায় কী বৃত্তান্ত দেখা হয়েছে। তাকে আমি বললাম যে স্যার, আমাকে একটা কথার উত্তর দিন যে এইভাবে আর কতদিন চলবে। তা তিনি সেটা বললেন যে দেখুন, যে ঘটনাটি ঘটেছে চূড়ান্ত নিন্দনীয়, চিকিৎসা শাস্ত্রের কাছে ধাক্কা, আমরা তীব্র সমালোচনা করি, কিন্তু আমাদের একটা এথিক্স রয়েছে, সেটা হচ্ছে রুগীর সেবা করা। গরিব গুরব মানুষ তারা যাবে কোথায়? তারা আজকে যদি নার্সিংহোম বা বিভিন্ন হসপিটাল, প্রাইভেট হসপিটালে দেখাতে যায়, কোত্থেকে টাকা পাবে? সুতরাং তিনি একেবারে পরিষ্কার জানালেন যে মেডিকেল কলেজে আন্দোলন হোক বা যাই হোক, ছাত্রছাত্রীরা কিন্তু তারা কিন্তু চিকিৎসাটাও করছে। থ্যাংক ইউ ভেরি মাচ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য ডক্টরস অফ ক্যালকাটা মেডিকেল কলেজ। তার একটা ঐতিহ্য রয়েছে, এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট অর দ্য বেস্ট হসপিটাল তো বলাই হয়। এছাড়াও বাকি হসপিটালগুলোতেও শুনলাম, এক্সেপ্ট আরজিকর, বাকি প্রত্যেকেই কিন্তু মানবিকতার খাতিরে তারা কিন্তু চিকিৎসার ব্যাপারে নেমে আসছে বারবার করে। ফলে এটা একটা শুভ দিক। এবং ডাক্তাররা তো ডাক্তারদের কাজ করবেই। কোনো একজন সোলজারকে যদি দেখা যায় যে নারকীয়ভাবে হত্যা করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে, তো বাকি সোলজাররা কি বন্দুক উল্টে রেখে দেবে? তো সেই বাকি সোলজারদের জায়গা থেকে ফের একবার আবেদন করছি আরজিকর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের, যে বড্ড বেশি জেদাজেদি হয়ে যাচ্ছে ব্যাপারটা। নিশ্চয়ই এটা সিবিআই দেখবে, নিশ্চয়ই এটা সিবিআই এর দায়িত্ব এবং তাদের অধীনে রয়েছে। তো আপনারা সিবিআই এর দপ্তরে গিয়ে হামলা করুন না।
যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 12-14 ঘন্টার মধ্যে একজন অন্তত ক্রিমিনালকে ধরে দিয়েছেন। তারপরে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে লেগে রয়েছেন, মানে রাজনীতি করছেন। কারণ টোটাল ব্যাপারটা একেবারেই হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সিবিআই দেখবে। সিবিআই ডিলে করছে কেন? এক্ষেত্রে আপনাদেরকে প্রথমে বলি যে আজকের আমার এপিসোডের জন্য আমি দিল্লির সাংবাদিকদেরকে কৃতজ্ঞতা এবং আমার নমস্কার জানাচ্ছি। এবং কেন জানাচ্ছি তার কারণটা হচ্ছে দীপক শর্মা থেকে শুরু করে প্রসূন বাজপেয়ী থেকে শুরু করে রবিশ কুমার থেকে শুরু করে যে বিখ্যাত সাংবাদিকরা চ্যানেলের পেছনে দুটো ঠ্যাং দেখিয়ে বা বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা নিজেরা আজকে পোর্টাল খুলেছেন বলে নরেন্দ্র মোদীর আজকে কিন্তু বিগত লোকসভা নির্বাচনের এই অবস্থাটা হয়েছে বা আমরা জানতে পেরেছি যে মিথ্যাচার চলছে মিডিয়া জুড়ে। তো তারা চমৎকার সমস্ত অনুষ্ঠান দেখাচ্ছেন, তারা ভয়ঙ্কর নিন্দা করছেন কিন্তু আরজি করের ঘটনা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা বলছে যে আরজি করের সাথে সাথে উত্তরপ্রদেশে যে দুটো মেয়েকে ঝুলিয়ে দেওয়া হলো 24-48 ঘন্টার আগে, তার বিরুদ্ধে প্রতিবাদ কোথায়? ভারতবর্ষের চারিদিক থেকে প্রতিবাদ তো আসছে না। মণিপুরে প্রতিবাদ কোথায়? তারা এমন প্রসঙ্গও তুলেছে যে মহারাষ্ট্রে দুদিন বাদে, আমি যখন অনুষ্ঠান করছি তার কয়েক ঘন্টা আগে মহারাষ্ট্রে কিন্তু আন্দোলনে নেমেছিল কংগ্রেস, শিবসেনা ইত্যাদিরা, এবং তাদের মধ্যে ওই জল কামান ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। আপনাদের কাছে খবর নেই, আমাদের কলকাতার কেউ দেখাচ্ছে না। এবং তাদের কথাটা হচ্ছে বদলাপুরে যে রেপ হয়েছে ছোট্ট ছোট্ট দুটি শিশুকে, তাই নিয়ে কিন্তু তারা আন্দোলনে নেমেছে, অথচ কলকাতার মিডিয়া নীরব। কারণ তাদের, কলকাতার মিডিয়া কেন বলছি, আমি দিল্লির মিডিয়াও বলবো, যারা গদি মিডিয়া, তারা নীরব এই কারণে যে তাদের মুন্ডুটি তারা বিক্রি করে দিয়ে আসছে। ফলে এটা একটা মারাত্মক রাজনীতি হচ্ছে। এবং দিল্লির রিপোর্টারদের একটি বক্তব্য, যেটা অশোক ওয়াংখেড়ে খুব পরিষ্কারভাবে বলেছেন, যে এটা একটা বিগ কনস্পিরেসি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার। ভালো করে শুনুন, যে একটা ওত পেতে বসে থাকা হয়েছিল যে কবে একটা ঘটনা ঘটে কলকাতায়, যেটাকে আমরা ফেসবুক থেকে শুরু করে খবরের মাধ্যমে এমনভাবে ছড়িয়ে দেব যে সারা পৃথিবীতে এরকম ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি, এমনভাবে ছড়িয়ে দেবো যাতে বিশ্বের নানান প্রান্তে সেটা চলে যায়। অথচ তারা মণিপুর নিয়ে নীরব বা অন্যান্য ঘটনা নিয়ে নীরব, খালি মমতাকে টাইট দিতে হবে। দেখুন, আমি একটার পর একটা এপিসোড করেছি এবং বলেছি, এবং তারাও বলেছে, এই দীপক শর্মাই বলেছে, যে নরেন্দ্র মোদীর কাছে সব থেকে চিন্তার চরিত্রের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 2021-এ পরাজিত হয়ে ভয়ঙ্কর খেপেছিলেন, এখানে টাকা ফাঁকা দেওয়া বন্ধ করে দিয়েছেন, এবং 2024-এ 30টা সিট তার উল্টো দিকে চলে যাওয়াতে, মাত্র 12টা সিটে নেমে যাওয়াতে একেবারে প্রতিহিংসা পরায়ণ হয়েছে। ফলে তার প্ল্যান হচ্ছে গিয়ে নানান রকম ছলাকলা করে ব্যাপারটাকে উত্তাপে রাখা এবং ডিস্টার্ব করা, এবং কোনোরকমভাবে যদি রাজ্যপাল বা এদিক ওদিক করে যদি মমতাকে উৎখাত করা যায়, এবং সপ্তরথীর আক্রমণ বা সপ্ত কৌরবের আক্রমণের মতন কিন্তু তারা সেই ছকটা সাজিয়েছেন। তারা অবশ্য এই সপ্ত কৌরব বা সপ্তরথী বলেননি, আমি বলছি। মহাভারতটা ভালো করে পড়ে দেখুন, আমার হাতে একটুখানি নিয়ে রেখেছি। কারা কারা ছিল সেই সপ্তরথী? সপ্তরথী ছিল দুর্যোধন, দুঃশাসন, দ্রোণাচার্য, শকুনি, জয়দ্রথ, অশ্বত্থামা এবং কৃপাচার্য। এই সপ্তরথী, এই সপ্তরথী একসাথে মিলে অভিমন্যুকে হত্যা করেছিল। তার কারণটা হচ্ছে, যেটা মহাভারতে লেখা রয়েছে, যে সপ্তরথী 7 জন গোল হয়ে তীর ছুটতে ছুটতে যাবেন, এবং তারা এমনভাবে তীর ছুড়বেন যে চারিদিকে থাকা পাণ্ডব সৈন্যরা যাতে একে একে তারা মারা যায়, এবং তাদের সামনে একটা লেয়ার থাকবে। সেই লেয়ারটা খুব ইন্টারেস্টিং। সামনে যে লেয়ারটা থাকবে মানে আরেকটা সৈন্যবাহিনী, তার আগে একটা সৈন্যবাহিনী, মানে 3 লেয়ার সৈন্যবাহিনীর পেছনে সপ্তরথী থাকবে। তো এই সপ্তরথীর ব্যাপারটা হচ্ছে যে তাদের দিকে অ্যাটাক আসার আগে ওই প্রথম লেয়ারের লোকরা লড়াই করবে, এবং তারা মারা গেলে উল্টো দিকের লোক আবার সংখ্যা বাড়িয়ে নেবে। মানে একটা অদ্ভুত ধরনের, ধরুন এরকম একটা গোল ব্যাপার আছে, এখানকার সৈন্যগুলো মরে গেল, তখন আবার বাকি সাইড থেকে সৈন্য এসে জায়গাটা ফুলফিল করবে। তো এটা যেটা মূল ঘটনা, সেটা হচ্ছে যে অর্জুন জানতেন যেটাকে কি করে কবজা করতে হবে, কিন্তু অভিমন্যু বেচারা শুধু কি করে প্রবেশ করতে হয় চক্রব্যূহে সেটা শুনেছিলেন তার মায়ের পেটে, মানে সুভদ্রার পেটে, এবং সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল বলে কি করে বেরিয়ে আসতে হয় শোনা হয়নি। এবার এই
সপ্তরথী যখন পাণ্ডবদেরকে আক্রমণ করলো, মহাভারতের গল্প বলছি, কিছু মনে করবেন না, আপনাদেরও ওপিনিয়ন চাই, আপনাদের কমেন্টস চাই। যখন সপ্তরথী আক্রমণ করলো তখন ভীম এবং যুধিষ্ঠির খুব দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ অর্জুন সেখান থেকে কয়েক যোজন মাইল দূরে, মানে ইটস মোর দেন 50-60 কিলোমিটার দূরে আরেকটা যুদ্ধের, মানে এই যুদ্ধের আরেকটা পোর্শনে ছিলেন। ফলে অর্জুন নেই এই সময়টা, পাণ্ডব সৈন্যদেরকে কিন্তু পরপর পরপর হত্যা করতে শুরু করা হয়েছিল। তো কাজেই তখন ভীম চিন্তা করলেন কৃষ্ণ নেই, বুদ্ধিটা দেবে কে? ফলে খুব চিন্তায় পড়ে গিয়ে ভীম ডাকলেন অভিমন্যুকে, ভাইপো, যে তুমি তো শুনেছি এটা জানো যে কি করে চক্রব্যূহে প্রবেশ করতে হয়। তখন বলল যে তা তো, মানে জেঠু আমি ঢুকতে পারবো, কিন্তু আমার পেছন পেছন তোমরা যদি না ঢোকো তাহলে আমি কিন্তু বন্দী হয়ে যাব এবং আমাকে ওরা মেরে ফেললে আমার বাঁচার উপায় থাকবে না। তো ভীম বলল যে তুমি চিন্তা করো না, তুমি শুধু এন্ট্রিটা নাও, তারপরে আমরা পেছন পেছন ঢুকছি। কিন্তু এই 3 লেয়ারের গল্পটা কিন্তু পরিষ্কারভাবে অভিমন্যু জানতেন না যে কিছু সৈন্য মরলে, এটা নিয়মটা হচ্ছে যেটা মহাভারতে লেখা রয়েছে, সেটা হচ্ছে যে দু হাতে সোর্ড নিয়ে কাটতে কাটতে, যে সৈন্যরা লেয়ারে রয়েছে তাদেরকে গলা কাটতে 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 ভেতরে ঢুকতে হয়, মানে তারা যাতে করে ওই গ্যাপটা, যে গ্যাপটা হচ্ছে ওই গ্যাপটাই হচ্ছে কি তার ঢোকার রাস্তা, নইলে গোল এরকম জায়গায়, এরকম এই জায়গার লোকগুলোকে কাটতে কাটতে, মানে দু হাতে সোর্ড দিয়ে কাটতে কাটতে ঢুকতে হয়। সেটা অর্জুনও জানে, অভিমন্যুও জানে, কিন্তু অভিমন্যু যেটা জানে না বেরোবার লিঙ্কটা, কারণ সেটা বেরোতে গেলে এমন কিছু অস্ত্র দরকার যে অস্ত্রটা কিন্তু অভিমন্যুর কাছে ছিল না। ফলে অভিমন্যু ওই ভেতরে প্রবেশ করলো এবং প্রবেশ করার পর যুদ্ধ করে কাহিল করে দিল যখন, তখন সপ্তরথী একসাথে তাকে আক্রমণ করে হত্যা করলো, নির্মম সে হত্যা। কারা ছিল সেই সপ্তরথী? আবারও বলি, দুর্যোধন, দুঃশাসন, দ্রোণাচার্য, জয়দ্রথ, শকুনি, অশ্বত্থামা, কৃপাচার্য। এর মধ্যে চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে দ্রোণাচার্য, মানে এদের প্রত্যেকটি চরিত্রের মধ্যেই কিন্তু খুব গড়বড় রয়েছে, গন্ডগোল রয়েছে। এমনটা ভাববেন না যে মহান চরিত্র। ভীষ্ম নয়, ভীষ্ম কিন্তু তখন তীরবিদ্ধ হয়ে শুয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি বেঁচে থাকলে অভিমন্যুকে এভাবে মরতে হতো না এবং এই সপ্তরথীর আক্রমণটা তিনি করতে দিতেন না, কিন্তু তিনি অসহায়। ফলে দ্রোণাচার্য শিক্ষাগুরু হতে পারে, অর্জুন তার প্রিয় ছাত্র হতে পারে, কিন্তু দ্রোণাচার্যের মধ্যে ত্রুটি ছিল। দ্রোণাচার্যের একটা ব্যাপার ছিল যে কৌরব যতই অপরাধ করুক আমি সাপোর্ট করব, আমি তাদের সঙ্গে রয়েছি। তিনি প্রতিবাদ করেননি, তিনি সহ্য করেছেন। তিনি সন্ন্যাসী ছিলেন, কিন্তু বিবাহাদি এবং নারী লিপ্সা তার ছিল, যার জন্য তিনি বিবাহ করেছেন। আর কি কি করেছেন মহাভারত পড়ে নেবেন, আমি বলতে চাই না। এবং একই সাথে তিনি অশ্বত্থামার মতন এক অতিকুলাঙ্গার সন্তানের জন্মও দিয়েছিলেন। তো সেটাই হচ্ছে দ্রোণাচার্য। খুব মহান ভাববেন না, মহাভারতটা পড়ে নেবেন। এরপরে হচ্ছে গিয়ে যে আরেকজনের সম্বন্ধে আপনাদের একটা খুব ভালো ধারণা রয়েছে, তিনি হচ্ছেন কৃপাচার্য, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, পুরোহিত, মানে এদের পরিবারের পুরোহিত, খুব বড় যোদ্ধা। এবং কৃপাচার্যকে কেউ নাকি আশীর্বাদ দিয়েছিল যে তুমি অমর। কৃপাচার্য এবং অশ্বত্থামার মৃত্যু নেই, যেমন হনুমানের মৃত্যু নেই, এটা কথা আছে। মানে তাদের মৃত্যু আছে কি, বা বিভীষণের মৃত্যু নেই, কিন্তু সত্যি কি আর মৃত্যু নেই বা মৃত্যু ছিল না, এগুলো পৌরাণিক কাহিনী। কিন্তু এদের মতন ডার্টি ক্যারেক্টাররা কিন্তু পাবলিকলি আজও ঘুরে বেড়ায়। সেখানে হনুমান হচ্ছে কি মহান চরিত্র, কিন্তু বিভীষণ হচ্ছে বেঈমান, যুগে যুগে বেঈমানরা আসছে। দ্রোণাচার্য হচ্ছে কি লোভী, কিন্তু একটা ভড়ং রয়েছে, যেন কিছু জানে না, কিছু বোঝে না। কৃপাচার্য হচ্ছে কি পুরোহিত, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, পড়াশোনা জানা লোক, কিন্তু তার মধ্যে সব থেকে বড় দোষটি যেটি, তার মধ্যে ন্যায় বিচারটা তিনি সবসময় রাজার উপর ছেড়ে দিতেন, যে রাজা যা বলবে, দুর্যোধন যা বলবে সেটাই আমি শুনব। ফলে তার মধ্যে কিন্তু চুগলিবাজি ব্যাপারটা ছিল। এবার এই চরিত্রগুলোকে আসুন একটু ডিসাইফার করি, ভাঙি। কিভাবে ভাঙব? আমরা কোনো চরিত্রের সঙ্গে কোনো চরিত্রকে মিলমিশ খাওয়াচ্ছি না। প্ল্যানটা কি হয়েছে, যেটা আজকে দিল্লির রিপোর্টাররা বলছেন, যে এই সপ্তরথী বা সপ্তকৌরব মিলিত হয়েছে এবং মিলিত হয়ে তারা মমতাকে উৎখাত করবার পরিকল্পনা করছে। পরিকল্পনা কীরকম? যেকে ডিস্টার্ব করো, খবর করো, রাজ্যপালকে দিয়ে চাপ দেওয়া, রাষ্ট্রপতি অবধি ব্যাপারটা পৌঁছাক, লোকসভা থেকে পাস করিয়ে দেবো।
যাতে মমতার সরকারটাকে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। আমাদের এখানে কিন্তু কোনো খবরে, কোনো পোর্টালে বা কোথাও কিন্তু এটা নিয়ে আলোচনা হয়নি, কিন্তু ইট ওয়াজ এ মাস্টার প্ল্যান। এই সপ্ত কৌরবের কিন্তু একটা মাস্টার প্ল্যান। তো কে কে রয়েছেন এই সপ্ত ইয়েতে, রথিতে? 1 নম্বর হচ্ছে নরেন্দ্র মোদী, 2 নম্বর অমিত শাহ, 3 নম্বর হচ্ছে রাজ্যপাল বাসু, 4 নম্বর হচ্ছে স্থানীয় বিজেপি, 5 নম্বর হচ্ছে সিপিএম, 6 নম্বর হচ্ছে মিডিয়া এবং 7 নম্বর হচ্ছে বুদ্ধিজীবী। এ হচ্ছে 7 জন। কিভাবে তারা আক্রমণ করছে? প্রথম চলে আসি নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কিন্তু রাজা এবং তিনি বাহারের পোশাক পরতে ভালোবাসেন, অনেকটা দুর্যোধন স্টাইলে, এবং তাকে যাতে ফোকাস করা হয় সেই জন্য তিনি সবসময় রেডি থাকেন। এবং বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, তার বক্তব্য যে সুচাগ্র মেদিনীও দেব না যদি যুদ্ধ না করো। দেখুন প্যাটার্নগুলো কীরকম মিলমিশ। আমি বলছি না ইনি এটা বা উনি ওটা, আমি বলছি উদাহরণ হিসাবে। এবং দুঃশাসন হচ্ছে গিয়ে তার একেবারে উপযুক্ত সহচর, নামটা আর বলে দেওয়ার প্রয়োজন নেই। এই দুঃশাসনের চরিত্র শুধুমাত্র দ্রৌপদীর বস্ত্রহরণ নয়, ওটাকে আমি বাদ দিচ্ছি, বস্ত্রহরণের চরিত্র আমি আজকের দিনে আনতে চাইছি না। তাহলে কি, তার চরিত্রটাই ছিল ভাঙন। তিনি যেমন মহাভারতের মধ্যে ভাঙন লাগাবার চেষ্টা করেছিলেন বিভিন্ন রাজ্যের উপর, যে ভেঙে দাও এবং তাদেরকে দখলদারি করো। দেখুন এরকম একটি চরিত্র রয়েছে যিনি কুবুদ্ধি দিয়ে কারবারটি করতেন এবং তার মধ্যে নৃশংসতা রয়েছে এবং তিনি ক্যাপিটাল করেন। দুঃশাসন কিন্তু সবসময় বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায় এবং দুঃশাসনের সবথেকে বড় ব্যাপার যেটা ছিল, দুঃশাসন একা ভয় পেত যে ভীম ওকে মেরে ফেলে দেবে। মল্লযুদ্ধে দুঃশাসন খুব সাহসী থাকলেও দুঃশাসন সবসময় বডিগার্ড নিয়ে আক্রমণ করত, যার জন্য দুঃশাসন নানান সময় তার বডিগার্ড বা ইত্যাদিদের পাঠাতো যে ভীমকে খতম করার জন্য। একবার ভীমকে বিষ খাওয়ানো হয়েছিল। এসব দুঃশাসনের প্ল্যানিং ছিল। ফলে দুঃশাসনটিকে বুঝে নিন। 3 নম্বর চরিত্র হচ্ছে গিয়ে দ্রোণাচার্য। আমি রাজ্যপালকে দ্রোণাচার্য বলছি, তিনি শিক্ষিত পণ্ডিত মানুষ, কিন্তু কি কি সব শুনছি যে দ্রোণাচার্যের মধ্যে যে লোভ কামনা বাসনার যে ব্যাপারটা ছিল সেটা তো শুনতে পাচ্ছি। তার মধ্যেও নাকি এইসব কাণ্ড কারখানা যেগুলো রটেছে, আমি জানি না, আমি যাচাই করিনি, সেই কাণ্ড কারখানাগুলোই তো আমার রাজভবনে ঘটনাটি ঘটেছে। শুধু তাই নয়, দিল্লিতেও এরকম ঘটনা ঘটেছে বলে কুণাল ঘোষ দাবি করেছেন। এবং তিনি এমন একটা ভাব করেন যে তিনি একেবারেই রাজ্যপাল, লয়াল টু দ্য পিপল, তার উপর দায়িত্ব রয়েছে, কিন্তু আসলে তিনি কিন্তু ওই কাজটিই করছেন এবং অন্যায় থাকলেও তিনি দুর্যোধনকে সাপোর্ট করে যাচ্ছেন দিনের পর দিন। দ্যাট ওয়াজ দ্রোণাচার্য। এবং দ্রোণাচার্যের মৃত্যুটাও হয়েছিল কিন্তু খুব নৃশংসভাবে। দ্রোণাচার্যের উপর সেন্টিমেন্ট দেখাবার কোনো কারণ নেই। ফলে দ্রোণাচার্য আর আমাদের আজকের রাজ্যপালের অদ্ভুত কতগুলো মিলমিশ দেখা যায়। শিক্ষিত পণ্ডিত, শিক্ষাবিদ, মানুষকে শেখাচ্ছেন টেকাচ্ছেন ইত্যাদি, অথচ ন্যায় এবং সঠিক পথ কিন্তু তার জানা নেই। এবং শত ভুলভাল কাজ করা সত্ত্বেও, শত কমপ্লেন যাওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার গদিতেই অটুট রয়েছেন। আমি জানি না তার হালটা দ্রোণাচার্যের মতন হবে কিনা। 4র্থ চরিত্র হচ্ছে গিয়ে জয়দ্রথ, স্থানীয় বিজেপি। জয়দ্রথের কাজটা কি ছিল? জয়দ্রথ কে ছিলেন? জয়দ্রথ ছিলেন দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি এই যে শত ভাই, তাদের একটা বোন ছিল, তার নাম দুঃশলা। এই দুঃশলার হাজবেন্ডের নাম হচ্ছে জয়দ্রথ। জয়দ্রথ হচ্ছে চুগলিবাজ, মানে কি করে লোককে মিসগাইড করতে হয়, কি করে নালিশ করতে হয় দুর্যোধনের কাছে, কি করে মিসলিড করতে হয় ইত্যাদি কাজগুলো জয়দ্রথ করেছেন। এবং জয়দ্রথই চুগলিবাজি করে অভিমন্যুকে হত্যা করবার সমস্ত পরিকল্পনাগুলো কি করে করতে হবে বা প্লিজ করুন, এই আবেদন বারবার করে দুর্যোধন, দুঃশাসন বা এই কর্ণর কাছে নিয়ে গিয়েছিলেন যে এদেরকে কি করে খতম করা যায়, একটুখানি দেখুন না, একটুখানি দেখুন না। তার চরিত্রের সঙ্গে আমাদের রাজ্য বিজেপির অসম্ভব মিল। তারা শুধু ওই চুগলিবাজি, আচ্ছা এটা কি করা যায়, আচ্ছা কেন্দ্রের কাছে নালিশ করে দিয়ে আসা যায়, আচ্ছা কেন্দ্রকে চাপ সৃষ্টি করা যায়, আচ্ছা ও রাম গেছে তো শাম তার পেছনে লগবগ লগবগ করছে। একেবারেই তার মুন্ডুটি কেটে উড়িয়ে তার বাবার কোলে ফেলা হয়েছিল এবং তারপরে তার মৃত্যু হয়। অর্জুনের প্রতিজ্ঞা, আশা করি জয়দ্রথের ঘটনাটা ভুলে যাননি। তাদের চরিত্রের সঙ্গে
মানে জয়দ্রথের চরিত্রের সঙ্গে আমাদের স্থানীয় বিজেপির একটা অসম্ভব মিশ আমি খুঁজে পাই। আমার পঞ্চম চরিত্র হচ্ছে শকুনি। আবার নতুন করে বলতে হবে, শয়তানি বুদ্ধি, ছাত্রদের মগজ মুন্ডু খাওয়া, তাদেরকে উস্কানি দেওয়া, ঝামেলাটাকে দীর্ঘদিন ধরে রাখা, শকুনির কাজ সিপিএম। আমি তো আগের দিনও শকুনি বলে একটা প্রোগ্রাম করে সরাসরি বলেছি যে দ্যাটস দ্য ওয়ার্ক অফ সিপিএম। যে এরা শকুনির থেকেও সাংঘাতিক। সারা বিশ্বে যখন যে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে প্রত্যেকেই শকুনি, প্রত্যেকে। দেখুন ইতিহাস, দেখুন স্টালিন কি করেছিল, দেখুন মাও সেতুং কি করেছিল, কীরকম নির্মমতা করেছে। আপনারা দেখুন সাউথ আমেরিকার বিভিন্ন দেশগুলোতে আপনারা দেখুন যে কিভাবে আপনার পোল্যান্ডে কি করে তাদের রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, মানে কমিউনিস্ট তিনি ছিলেন, কি করে কোন কমিউনিস্ট নেতার বা রাষ্ট্রপতির বাথরুমে সোনা পাওয়া গেছিল, সব তো আপনারা শুনেছেন। তাই খুন করা হয়েছিল। এটি টোটাল ওয়ার্ল্ড কমিউনিস্টের কাজ। তারা শকুনির মতন শুধু ধুরন্ধর এবং ধ্বংস করার জন্য তাদের সৃষ্টি হয়েছে। দ্যাটস সিপিএম। এরাও এই মমতাকে সরানোর একটা টোটাল যে প্ল্যানিং হয়েছে তার মধ্যে একজন। চলে যাই তারপরের চরিত্র। তারপরের চরিত্র হচ্ছে অশ্বত্থামা। তার মৃত্যু নেই, কিন্তু তার মধ্যে যান্ত্রব একটা ব্যাপার ছিল, খুন করব, শেষ করব, হত্যা করব। কারণ তার কপালে একটা মণি ছিল, সেই মণিটা যতক্ষণ তার কপালে থাকবে ততক্ষণ তাকে হারানো মুশকিল ছিল। পরে দেবতারা সেই মণিটি চেয়ে নেন এবং অশ্বত্থামা তারপরে বিদায় নেন। সেই অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের সন্তানকে খুন করেছিল যেমন, তেমন অশ্বত্থামা খুন করেছিল অন্যতম রথী ছিলেন, কিন্তু তিনি এই অভিমন্যুকে হত্যা করার। সুতরাং তার চরিত্রটাকেও কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না। তো তিনি কে? তিনি হচ্ছেন গিয়ে মিডিয়ার চরিত্র। দেখুন একেবারে অশ্বত্থামার মতো, মৃত্যু নেই। এই একটা উঠছে তো আরেকটা যাচ্ছে। তাদের কাজটা কি? শুধু মানুষের নেগেটিভিটি দেখাও। মিডিয়া মানে পার্টিকুলার মিডিয়া বলছি, গদি মিডিয়ার কথা বলছি। তারা দীর্ঘদিন বেঁচে থাকবে এবং তারা শয়তানির যা যা করা সম্ভব অশ্বত্থামার মতন প্রত্যেকটা জিনিস করে যাচ্ছে। সুতরাং মিডিয়া ইজ ইকুয়াল টু অশ্বত্থামা। এরাই হচ্ছে অশ্বত্থামা, যারা কিন্তু মমতাকে সরানোর জন্য যা যা করা সম্ভব দুর্যোধনের আদেশে তারা সেই কাজটা করে যাচ্ছে। আর দুর্যোধনের পয়সায় তারা ওঠে বসে। কারণ দেখুন দুর্যোধন যখন মরতে বসেছিল তখন তার পাশে গিয়ে হাজির হয়েছিল কিন্তু অশ্বত্থামা, যে গুরু মরবেন না, আমি তো আছি। কিন্তু তাকেও পরাজিত হতে হয়েছিল অশ্বত্থামা। অশ্বত্থামা ইজ ইকুয়াল টু গদি মিডিয়া। অ্যান্ড লাস্ট আরেকজনের নাম হচ্ছে কর্ণ। অশ্বত্থামা, বুদ্ধিজীবী, কৃপাচার্য, এগুলো তো বলছি। কর্ণর চরিত্রটা কি? কর্ণ মানে খুব অভাগা, দুর্ভাগা, কিন্তু কর্ণ অন্যায়ও প্রচুর করেছেন। অন্যায়টা কি করেছেন? দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি পা চাপড়ে বলেছেন উলঙ্গ করে দাও, শেষ করে দাও, খতম করে দাও। আর কর্ণ লয়াল টু ছিল এবং অভিমন্যুকে হত্যা করার মূল শেষ তীরটি ছুঁড়েছিলেন কর্ণ। ফলে কর্ণকেও বাদ দেওয়া যাচ্ছে না। এবং কর্ণর মতন চরিত্র কিন্তু আমি ভীষণভাবে পাচ্ছি যে ভালো মানুষের ভাব নিয়ে শয়তানি তার মধ্যে যে ছিল, নিষ্ঠুরতা তার মধ্যে ছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে সমস্ত সঙ্গীত শিল্পীটি একটা ভগবান তুল্য, অরিজিৎ সিং অ্যান্ড আদার্স। আমরা খুব ভালো, আমরা খুব দুর্দান্ত, আমরা ব্যথিত। আমি অবাক লাগে অরিজিৎ সিং, তোমার গানের আমি প্রচণ্ড ভক্ত, কিন্তু এটাও বাস্তব যে তুমি তো কোথায় দিল্লির অপরাধগুলো নিয়ে, বা তুমি যে বম্বেতে বসে তুমি নাম করেছো, সেখানে বদলাপুরের যে দুটো শিশুকে রেপ করে হত্যা করা হয়েছে, কোথায় তাদের নিয়ে তো গান লেখনি বা গান করনি। কোথায় মণিপুরের সময় মুখে কুলু পেটে রেখে দিয়েছো, কারণ তুমি খুব শেয়ানা, তুমি জানো যে নরেন্দ্র মোদীকে চটানো যাবে না, এবং সেই কারণে তুমি কিন্তু মুখ বন্ধ করে রেখে দিয়েছো। অথচ আদর্শগতভাবে তুমি দুর্দান্ত। কর্ণ মৃত্যুটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়েছিল। আমি কিন্তু এটা অরিজিৎ সিংকে বলছি না, আমি কর্ণর কথা বললাম। অরিজিৎ সিং দীর্ঘজীবী হও ভাই, বেঁচে পড়তে থাকো। এবং সবশেষ হচ্ছে বুদ্ধিজীবী, কৃপাচার্যের জায়গা থেকে। কি সেই বুদ্ধিজীবী? এই যে চিকিৎসক, চলচ্চিত্রের নাটকবাজ, আগের দিনও গিয়ে ওই বঙ্গরত্ন
বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ ইত্যাদি ইত্যাদি পদকপ্রাপ্ত। এরা সময় বুঝে প্রথম শ্রেণীর প্রথম পত্রিকায় গিয়ে ইন্টেলেকচুয়াল গিরি করেন, সরকারের পয়সায় ফুটানি মেরে তাদেরকে গালিগালাজ করেন, এবং তাদের মতন বদমাইশ পৃথিবীতে খুব কম আছে। কৃপাচার্যকে যেমন চেনা যায়নি, তিনি ধর্মগুরু হয়ে বসে ছিলেন, আর এই ইন্টেলেকচুয়ালস সোকল ডক্টরস যে অপারেশন করে ভেতরে তার গজটি থাকে, তো সেই হচ্ছে গিয়ে কৃপাচার্য। এদের মৃত্যু নেই, এদের মৃত্যু নেই এই ইন্টেলেকচুয়াল ক্লাসে, কারণ এরা সব থেকে শ্রুট, বদমাইশ, এবং এদের সময় মতন নাটকবাজি। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে এই চলচ্চিত্র জগতের লোকের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, দ্যাটস অল, কিন্তু ওই দিদির মতন লোক হয় না। আমি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করব জুন মালিয়া বা সায়নী ঘোষের মতন বা শতাব্দী রায়ের মতন অভিনেত্রী হয়েও তারা কিন্তু রাজনীতিটা শিখেছেন, অ্যান্ড দে আর ফাইটিং, বাট নট অল। কালকে বিজেপিতে ছিল, আজকে লাভ দিয়ে এখানে এসছে, পরশুদিন ওই করবে। এরা যে কখন পাল্টি খাবে আর কখন কি খাবে, এই ইন্টেলেকচুয়াল ক্লাস সিনেমার ডিরেক্টর অ্যান্ড সব ধান্দাবাজ। নিজের ছবি হিট করানোর জন্য এরা পথে নামবে, কিন্তু একবারও তাদের মুখ থেকে শুনেছেন কি তারা পথে নেমেছেন কি যে মণিপুর নিয়ে? তারা পথে নেমেছেন কি যে দুদিন আগে ঘটা উত্তরপ্রদেশের দুটি মহিলাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার ঘটনা? তারা কখনো প্রতিবাদ করেছেন কি ওই যে আমাদের কুস্তিগির মেয়েগুলোর উপর যে মলস্টন করা হলো সেটার বিরুদ্ধে? তারা প্রতিবাদ করেছেন কি যে মুম্বাইয়ের কাছে বদলাপুরে যে ঘটনাটি ঘটেছে? তারা করবেন না। তারা করবেন তখনই যখন দেখবেন যে তারা করবেন তখনই যখন দেখবেন যে গভর্নমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। যদি আবার কেন্দ্রে আমাদের ইন্ডিয়া জোট চলে আসে, তখন দেখবেন তারাও পাল্টে খেয়ে যাচ্ছে। এই কৃপাচার্য মার্কা চরিত্র, এদের মৃত্যু নেই। কৃপাচার্যের মতো চুকলিবাজ চরিত্র সারা জীবন পৃথিবীতে আসবে। চুকলিবাজি তাদের হচ্ছে গিয়ে কাজ, এবং তাদের নাটকবাজি। কৃপাচার্য নাটকবাজ ছিল। এই হচ্ছে গিয়ে মহাভারতের সপ্তরথীর কাহিনী এবং সপ্ত কৌরবের গল্প। এবার রয়েছে তাহলে মমতা কি? অভিমন্যু? সরি, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন অর্জুন। তিনি যেমন ওই চক্রব্যূহ ভেদ করে ঢুকতে পারেন, চক্রব্যূহ থেকে প্রত্যেকটাকে মেরে বেরোতেও জানেন। অর্জুনের কাছে কি অস্ত্র ছিল জানেন? অর্জুনের কাছে এমন তীর ছিল, বাণ ছিল, যেটাকে তিনি ছাড়লে, ধনুক থেকে ছাড়লে সেটা সপ্তমুখী হয়ে সপ্তজনকে আক্রমণ করতে, যেটা অভিমন্যুর কাছে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই অস্ত্র আছে। সেই তুনটিকে তিনি ধরে রেখেছেন, যখন ছাড়বেন তখন এই সপ্তরথী মুখ থুবড়ে পড়বে। এই সপ্তরথীর চালাকি, তার গদি নিয়ে টানাটানি। দিল্লির রিপোর্টাররা একটা কথা বলল, कुछ भी हो जाए ममता जी को ये लोग जानते नहीं वो क्या कर सकती है और कैसे कर सकती है, कैसे स्ट्रेंथ उनका है जो इंडिया में किसी का पास नहीं है। সুতরাং অর্জুনের জায়গায়, অর্জুনের চরিত্র, তার দৃঢ়তার, যে সিংহনাদ বিক্রম, চিরকালের শ্রেষ্ঠ যোদ্ধা। একবার কর্ণকেও তিনি হারিয়েছিলেন, কিন্তু যখন তারা ওই অজ্ঞাতবাসে ছিলেন তখন তিনি কর্ণকেও হারিয়েছিলেন। সেই ইতিহাসটা মনে রাখবেন। মহাভারত ভালো করে পড়েন না আপনারা, যে কর্ণর সঙ্গে তার যুদ্ধ ছিল, রথের চাকা ডেবে গিয়েছিল, অর্জুন তাকে মেরে দিয়েছিল। নট দ্যাট রিয়েলি। যখন তারা অজ্ঞাতবাসে ছিল, 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের সময় তারা বিরাট রাজ্যকে যখন আক্রমণ করেছিল, তখন অর্জুন কিন্তু বৃহন্নলা ভূমিকায় ছিল, এবং অর্জুন কিন্তু হারিয়ে দিয়েছিল কর্ণকে। অর্জুন পারে, এবং অর্জুনের দুটো হাত একসাথে চলে। দ্যাট ইজ মমতা ব্যানার্জি। তিনি পারবেন। খালি দরকার আজকের দিনে একটা কৃষ্ণের। কৃষ্ণ আছে, আগের দিনও বলেছি, ধুরন্ধর বুদ্ধির কৃষ্ণ। সেই কৃষ্ণকে কিন্তু ফিল্ডে নামতে হবে। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ করছি। কেমন লাগলো বলবেন। নমস্কার, আদাব।